আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাস নং 58-তে ম্যাথ নং 3 58 নং ক্লাসের 3 নং ম্যাথে রয়েছি। এই পর্বে আমি তোমাদের কাই বর্গ পরীক্ষা শেখাবো। প্রশ্নটি হচ্ছে, একটি ছক্কা 120 বার নিক্ষেপ করে যে নিরীক্ষিত গণসংখ্যা বা তাত্ত্বিক বা প্রত্যাশিত গণসংখ্যা পাওয়া যায় তার নিচে টেবিল দেওয়া হলো। নিরীক্ষিত গণসংখ্যা আর তাত্ত্বিক গণসংখ্যা দেওয়া আছে। ছক্কাটির নিরপেক্ষতা 0.05 যথার্থতা মাত্রায় যাচাই করো, অর্থাৎ ছক্কাটির নিরপেক্ষতা যাচাই করতে হবে। তোমার কিন্তু বলে নাই এই প্রশ্নে যে তুমি কাই বর্গের সাহায্যে পরীক্ষা করো। তোমাদের যেটা প্রবলেম হয় শিক্ষার্থীদের, তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের টেস্টের যে প্রবলেমটা হয়, যে তোমাদের সমস্যাটা হয় যে স্যার আমি কোথায় টি টেস্ট করব, কোথায় জেড টেস্ট করব, কোন অঙ্কটা টি টেস্ট করব, কোন অঙ্কটা জেড টেস্ট করব, কোন অঙ্কটা এফ টেস্ট করব, কোন অঙ্কটা কাই স্কয়ার টেস্ট করব। এটা বুঝতে তোমাদের সমস্যা হয়। আসলে এটা বোঝা তেমন কঠিন না, খুব সহজ বিষয়। টি টেস্ট আর জেড টেস্ট হচ্ছে সমগ্রকের গড় পরীক্ষা করি আমরা, সমগ্রকে গড়ের পরীক্ষা করা হয় অথবা সংশ্লেষণ যাচাই করা হয়, সংশ্লেষণ যাচাই করা হয়। আর এফ টেস্টের সাহায্যে দুটি সমগ্রকের ভেদাঙ্ক যাচাই করা হয়, দুই সমগ্রকের ভেদাঙ্ক যাচাই করা হয়। আর কাই স্কয়ার টেস্ট হচ্ছে সমগ্রকের একটি সমগ্রকের শুধু হয়, একটি সমগ্রকের ভেদাঙ্কের নির্দিষ্ট মান যাচাই বা এখানে থাকে তোমার নিরপেক্ষতা যাচাই, মিলকরণ, তারপর হচ্ছে তোমার নিরপেক্ষতা, মিলকরণ, সমতাকরণ, এইগুলা আমি সহজে বোঝার জন্য একটু বলে দিই তোমাদের। যদি কোনো প্রশ্নে তোমাকে বলে যে সমগ্রের গড় যাচাই করো, দুটি সমগ্র করে তুলনা করো, সমগ্রের গড় যাচাই করো, দুটি সমগ্র করে তুলনা করো, বা সংশ্লেষণ যাচাই করো, তাহলে হয় হবে তোমার টি টেস্ট, না হবে জেড টেস্ট। আমি আমার পূর্বের ক্লাসগুলোতে কোথায় টি টেস্ট হবে, কোথায় জেড টেস্ট হবে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছি, যখন আমি টি টেস্ট এবং জেড টেস্ট সম্পর্কে পড়াইছি তোমাদের। এরপর এফ টেস্ট হচ্ছে কখন হয়? এফ টেস্ট হচ্ছে তোমাকে ভেদাঙ্কের তুলনা করা হয়। তো তুলনা করতে তো একটা মানের তুলনা করা যায় না, দুইটা মান লাগে। সমগ্রকের ভেদাঙ্কের তুলনা করা হয়, অর্থাৎ দুটি সমগ্র দেওয়া থাকবে, ওই সমগ্রকের ভেদাঙ্কের তুলনা করব। তাহলে ভেদাঙ্ক দুই সমগ্র থাকলে এবং তার ভেদাঙ্ক টেস্ট করতে বললে সেটা এফ টেস্ট। তাহলে টি টেস্ট আর জেড টেস্ট চলে গেল। সমগ্রের গড় যাচাই বলছে বা দুটি করে তুলনা বলছে বা সংশ্লেষণ যাচাই, এখানে আছে এগুলো কিছু নাই। তাহলে টি টেস্ট জেড টেস্ট হচ্ছে না এখানে। দুটি সমগ্রের ভেদাঙ্ক যাচাই বলছে, ভেদাঙ্ক তো নাই, তাহলে ভেদাঙ্ক এফ টেস্ট নাই। তাহলে গড় আর ভেদাঙ্ক বাদ দিয়ে বাকি যত টেস্ট আছে এগুলো সবই হবে কি তোমার কাই স্কয়ার টেস্ট। তাহলে অবশ্যই বলতে কাই স্কয়ার টেস্ট। আর কোনো নির্দিষ্ট একটা সমগ্র দেওয়া থাকবে এবং তার ভেদাঙ্ক যাচাই যদি করতে বলে নির্দিষ্ট মান দেওয়া থাকবে, তার ভেদাঙ্ক যাচাই করতে বলে এক সমগ্রের ক্ষেত্রে ওইটা আবার কাই স্কয়ার টেস্ট হয়। তো গড় নাই, ভেদাঙ্ক নাই, তাহলে সেটা কাই স্কয়ার টেস্ট, সহজ বিষয়। তো আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে প্রথমে তোমাকে দুটো কল্পনা ধরে নিতে হবে। আমি লিখে নিচ্ছি সমাধান। ধরি নাস্তি কল্পনা H1 বা H0, H0 দেব নাস্তি কল্পনা H0। তোমাকে যেটা যাচাই করতে বলছে ওটা আমি লিখে নিব যে ছক্কাটি নিরপেক্ষ। নাস্তিতে আমরা মূলত পজিটিভ লিখে থাকি এবং সমান লিখে থাকি, সমান হচ্ছে পজিটিভ। তাহলে যেহেতু বলছে ছক্কাটি নিরপেক্ষ কিনা, আমি এখানে লিখে নিব ছক্কাটি নিরপেক্ষ। তোমরা জানো কল্পনা যাচাইয়ের ক্ষেত্রে তোমাকে দুটো কল্পনা ধরে নিতে হয়, একটা নাস্তি কল্পনা আর একটা হচ্ছে বিকল্প কল্পনা। ছক্কাটি নিরপেক্ষ ব্যাস। আর বিকল্পটা ধরবো, তুমি নাস্তিতে যা ধরছো তার বিপরীতটা বিকল্প বা বিকল্পন। বিকল্পন কল্পনা হচ্ছে H1 দিতে পারো অথবা HA দিতে পারো, দুইটার যে কোনো একটা দেওয়া যায়। তাহলে এখানে হচ্ছে ধরছো ছক্কাটি নিরপেক্ষ, তাহলে অবশ্যই বিকল্পন ধরবো তার উল্টাটা, ছক্কাটি নিরপেক্ষ নয়, ছক্কাটি নিরপেক্ষ নয়, ছক্কাটি নিরপেক্ষ নয়, এটা আমরা শুরুতে ধরে নেব। ঠিক আছে, নাস্তি কল্পনা ছক্কাটি নিরপেক্ষ যেটা তোমাকে বলে দিছে একদম পজিটিভ,
অথবা সমান, যেটা বলি আমি, কখন যদি সমান হবে কিনা, হ্যাঁ পার্থক্য আছে নাই, তখন পার্থক্য নাই হবে, পার্থক্য নাই যে কথা সমান একই কথা, বা নিরপেক্ষ কিনা, তখন আমাদের নিরপেক্ষ। সুস্থ হবে কিনা, এখানে পজিটিভ কি সুস্থ হওয়া, তাহলে দ্রব্য সুস্থ হওয়া। তো নাস্তিকের পর হচ্ছে ছকের নিরপেক্ষ, বিকল্প করবো ছকের নিরপেক্ষ নয়। এরপরে আমরা তথ্য থেকে বুঝলাম এখানে গড়ের যাচাই বলেন নাই, ভেদাঙ্গ যাচাই বলেন নাই, তাহলে অবশ্যই কাই স্কয়ার টেস্ট আমরা একটু লিখে নিব যে আমরা জানি কাই বর্গ, আমরা জানি কাই বর্গ কাই স্কয়ার, এই এক্সটা একটু বড় লিখবা, হ্যাঁ কাই হচ্ছে এক্স এর মতো দুটো মাথা একটু লম্বা করে দিবা। কাই বর্গ সূত্র, সূত্র কাই বর্গের ক্ষেত্রে টোটাল 3টা সূত্র হয়। কাই বর্গের টোটাল 3টা সূত্র আছে। যদি ভেদাঙ্গ টেস্ট করা হয় তাহলে এক ধরনের সূত্র, আর যদি ভেদাঙ্গ টেস্ট ছাড়া অন্য কিছু পরীক্ষা করতে হয়, যেমন যে নিরপেক্ষতা যাচাই, মিলকরণ যাচাই, হ্যাঁ এগুলো যদি থাকে তাহলে এই সূত্র ব্যবহার করি আমরা, যে সামেশন ও মাইনাস ই তার হোল স্কয়ার বাই ই। ঠিক আছে, এই সূত্রের মধ্যে আরেকটা ভাগ আছে, যদি n এর মান 2 হয়, n এর মান 2 হলে এখানে শুদ্ধিকরণ করতে হয়, -5 বাদ দিয়ে লিখতে হয়, সেটা আমি নিশ্চয়ই দেখাচ্ছি। তো কাই বর্গের এই সূত্রটা হচ্ছে ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই, আমরা এই সূত্র দিয়ে বেশিরভাগ অঙ্ক করে থাকি কাই বর্গের। তো কাই বর্গ হচ্ছে, যদি ভেদাঙ্গ টেস্ট করতে বলে তাহলে কিন্তু এই সূত্র না, ভিন্ন একটা সূত্র আছে। আচ্ছা, তো এখানে তোমাকে বলছি নিরপেক্ষতা যাচাই করার জন্য আমরা এই সূত্র লিখে নেব, যে কাই বর্গ কাই স্কয়ার সমান সামেশন ও মাইনাস ই হোল স্কয়ার বাই ই। ওকে, তবে n এর মান 2 হলে, এখানে n এর মান কয়টা, 1 2 3 4 5 6, এখানে তথ্য 6টা দেওয়া আছে, এখানে n এর মান 6, n এর মান 6 হলে 8 হলে 2 হলে, মানে 8 হলে 10 হলে, এগুলো হচ্ছে সব একসাথে, বাট n এর মান 2 হলে একটু ভিন্ন সূত্র হয়, এটা আমি তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এইটুকু লেখার পরে এবার লিখে দিব যে এখন উপযুক্ত সারণী তৈরি করি, কাই বর্গ নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি, লিখবো যে এখন উপযুক্ত সারণী তৈরি করি। আমরা একটা সারণী তৈরি করব, সারণীটা এখানে তৈরি করতে পারি। প্রথমত হচ্ছে ছক্কার মান, এরপর হচ্ছে তোমার নিরীক্ষিত গণসংখ্যা, প্রত্যাশিত গণসংখ্যা, আর যেটা আমি এখন করতেছি, ঠিক আছে, সূত্রটা লিখবো শুধু। এখানে হচ্ছে ছক্কার মান, তাহলে ছক্কার মান তুমি একটু লিখে নিবা যে কাই বর্গের মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি, কাই বর্গের মান নির্ণয়ের জন্য উপযুক্ত সারণী তৈরি করি, ছক্কার মান, তারপর হচ্ছে নিরীক্ষিত গণসংখ্যা, নিরীক্ষিত গণসংখ্যা হচ্ছে অবজারভেশন, আমরা একে ও দ্বারা প্রকাশ করব, এরপর হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা, প্রত্যাশিত গণসংখ্যা, আর প্রত্যাশিত গণসংখ্যাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, এক্সপেকটেশন। নিরীক্ষিত গণসংখ্যা হচ্ছে ও অবজারভেশন, আর প্রত্যাশিত হচ্ছে ই এক্সপেকটেশন, আর কাই বর্গের জন্য যেটা লাগবে এইটুকু লাগবে। তো ও মাইনাস ই ফুল স্কয়ার বাই ই, এটা আলাদা করে ও মাইনাস ই ফুল স্কয়ার বের করে পরে ই দ্বারা ভাগ করতে পারো, আর যদি চাও যে স্যার আমি একবার করে ফেলবো, হ্যাঁ একবার করো, অসুবিধা নেই। তাহলে আমি একটু লিখে নিই যে ও মাইনাস ই ফুল স্কয়ার বাই ই আমি একবার করে নেব, যে মানগুলো পাবো যোগ করে আমি সামেশন লিখে দিতে পারবো। এখানে তো সামেশন একটা সুযোগ নাই, আমি সামেশনটা নিচে লিখে দেব। তাহলে এবার ছক্কার মানগুলো লেখো, 1 2 3 4 5 6, আর নিরীক্ষিত গণসংখ্যার মানগুলো হচ্ছে 25 17 15 23 24 16, আর প্রত্যাশিত গণসংখ্যা হচ্ছে প্রত্যেকটা 20 হবে, 20 20 20 20 20 20। ওকে, আচ্ছা প্রত্যাশিত, আর যেটা করবা সেটা হচ্ছে এখন ও মাইনাস ই ফুল স্কয়ার বাই ই, এটা ক্যালকুলেটরে তোমরা একবারে করে নিবা। কিভাবে, এই যে ও হচ্ছে 25, 25 থেকে বাদ দিবা ই 20 বাদ দিছো, ইকুয়াল টু দিয়ে স্কয়ার করে দিবা, ইকুয়াল টু স্কয়ার করে দিবা। 25 আসছে, 25 কে ভাগ করে দিবা এই 20 দিয়ে, তো 25 কে যদি আমি 20 দিয়ে ভাগ করি 0.125। এই বিষয়টা তোমাদের আমি আবার দেখাই, ও মাইনাসের ই ফুল স্কয়ার, শুরুতে ও লিখবো কত 25, লিখলাম 25, পরে মাইনাসের ই কত 20 20, ইকুয়াল টু দিবা, দেওয়ার পরে এখানে স্কয়ারে চাপ দিবা, আমি 2 তে চাপ স্কয়ারে চাপ দিলাম, হ্যাঁ এরপর স্কয়ারে দিলাম,
25 মাইনাস 20 ইকুয়াল টু স্কোয়ার করে ফেলবো। হ্যাঁ, তারপর ভাগ করবো ই দিয়ে। ভাগ কত? ই হচ্ছে 20 ভাগ করলে তুমি যদি 25 কে 20 দিয়ে ভাগ, ঠিক একইভাবে এখানে যাও। ও হচ্ছে 17 থেকে বাদ দিবা কত? 20 বাদ দিলাম, স্কোয়ার করলাম, ভাগ করে দিব কত দিয়ে? 20 দিয়ে। 0.45। তারপর 15 বিয়োগ 20 ইকুয়াল টু দিয়ে স্কোয়ার করলাম, ভাগ করব 20 দিয়ে। 1.25। তারপর হচ্ছে 23 থেকে বাদ দিবা কত? 20, এরপর স্কোয়ার করবা, ভাগ করবা 20 দিয়ে। 0.45। তারপর 24 বিয়োগ করবা 20, স্কোয়ার করবা, ভাগ করবা 20 দিয়ে। 0.8। আমি একটু দেখাই। 24 বিয়োগ কত? 20, স্কোয়ার করবা, ভাগ করে দিবা 20 দিয়ে। 0.8। তারপরে দেখো 16 বিয়োগ 20, স্কোয়ার করবা, ভাগ করবা 20 দিয়ে। 0.8। এখন এটা সামেশন করে দিব আমরা। সামেশন ও মাইনাসের ই হোল স্কয়ার বাই ই। সামেশন হচ্ছে সমষ্টি, প্রত্যেকটা যোগ করবা। তাহলে 1.25, 0.45, 1.25, 0.45, 0.8, 8, 5 আসছে। 5 আর হচ্ছে তোমরা এখানে n এর মান হচ্ছে, এখানে সংখ্যা গণে নিবা 1 2 3 4 5 6। হ্যাঁ, এ হচ্ছে n এর মান 6। ওকে, তাহলে আমরা এটা যে কথা কাইবর্গ দিয়ে একই কথা, তাহলে আমরা লিখে নিতে পারি যে অতএব নির্ণেয় কাইবর্গ কাই স্কয়ার সমান 5। বাস। এইটুকু আমি কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, তো নিরীক্ষিত গণসংখ্যা প্রত্যাশিত গণসংখ্যা থাকলে আমি খুব সহজে এটুকু পারি। এরপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাধীনতার মাত্রা দরকার, একটু লিখে নিব। যে ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা ডিএফ, ডিগ্রি অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। স্বাধীনতার মাত্রা হচ্ছে n - 1। n এর মান কত? 6 থেকে 1 বাদ দিবা, তাহলে 5। তাহলে স্বাধীনতার মাত্রা কত পেয়েছি আমরা? 5 পেলাম, n - 1। এরপরে আমরা সিদ্ধান্ত নিব। তা কি করব? আমরা এইভাবে কাইবর্গের মান বের করব, বের করার পরে স্বাধীনতার মাত্রা বের করব এবং সিদ্ধান্ত নিব। হ্যাঁ, কি সিদ্ধান্ত নিব? সিদ্ধান্তটা হচ্ছে এখানে কত পার্সেন্ট যথার্থ মাত্রা যাচাই করবা? 0.05। 0.05 হচ্ছে 5%। তো আমরা লিখব 0.05 যথার্থতা স্তরে। হ্যাঁ, 0.05 যে কথা, 5% কিন্তু একই কথা। তুমি চাইলে এইভাবে লিখে নিতে পারো 0.05 বা 5% যথার্থতার মাত্রায়, 0.05 বা 5% যথার্থ মাত্রায় এবং 5 স্বাধীনতা মাত্রা উল্লেখ করতে হবে, এবং 5 স্বাধীনতা মাত্রায় কাই স্কয়ার মানে কাইবর্গের এর তাত্ত্বিক মান যে কথা, বা টেবিল মান লিখতে পারো, একই কথা। যে মানটা সারণীতে দেওয়া থাকবে। হ্যাঁ, 5% 0.05 তার যথার্থ মাত্রায় এবং 5 স্বাধীনতা মাত্রায় কাই স্কয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মানটা তোমাদের একটা শীট থাকবে, ওই শীটে টেবিল মান দেওয়া আছে। ওই শীটটা
তোমরা এটা নিয়ে যাবা পরীক্ষা হলে। যদি কারো পিডিএফ লাগে আমাকে নক করে আমি এটা পিডিএফ দিয়ে দিবো। হ্যাঁ, সেটা পিডিএফ দিয়ে দিচ্ছি। অথবা কোনো বই থেকে তোমরা ফটোকপি করে ডিপার্টমেন্টের স্যারে স্বাক্ষর করে তুমি এটা হলে পরীক্ষা হলে নিয়ে যাবা। কাই স্কয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান কত? আমরা কাই বর্গে যাব। একটু খেয়াল করবে সবাই। এটা হচ্ছে কাই বর্গ, তুমি দেখো এটা হচ্ছে কাই বর্গ, ঠিক আছে, লেখা আছে কাই স্কয়ার টেবিল। ওকে, কাই বর্গের মধ্যে তুমি দেখো প্রথম হচ্ছে ওয়ান টেল টেস্ট। লাল কলম দিয়ে দেখো ওয়ান লেখা আছে, লাল কলম দিয়ে দেখো ওয়ান লেখা আছে। ওয়ান টেল টেস্ট মানে এক বার্ষিক যাচাই, আর এই পাশে লেখা দেখো টু টেল টেস্ট, দ্বিবার্ষিক যাচাই। লাল কলম দিয়ে লেখা টু, ঠিক আছে। ওয়ান টেল টেস্ট আর এই পাশে হচ্ছে টু টেল টেস্ট। আচ্ছা, তো 5 স্বাধীনতা মাত্রায় কাই স্কয়ারের তাত্ত্বিক মান। এখানে একটা কাজ করতে পারো, এটা কি এক পার্শ্বিক না দ্বিপার্শ্বিক লিখে নিতে পারো। এক পার্শ্বিক দ্বিপার্শ্বিক কি, যদি ছকের নিরপেক্ষ ঠিক এর বিপরীত কোন একটা লেখো যে নিরপেক্ষ নয়, অর্থাৎ একদিকে নিরপেক্ষ আরেকদিকে নিরপেক্ষ নয়, ঠিক আছে, তাহলে একদম বিপরীত যদি একটা হয় তাহলে সেটা হয় একপার্শ্বিক। কিন্তু যদি আমার অনেক সময় এরকম বলবে যে পার্থক্য আছে কিনা, ধরো পার্থক্য আছে কিনা, কোন একটা জিনিস বললো পার্থক্য আছে কিনা। এখন পার্থক্য যদি বলো পার্থক্য আছে, পার্থক্য থাকলে কমও থাকতে পারে বেশিও থাকতে পারে। সমান কিনা, সমান মানে কি, বললো যে 5 এর সমান কিনা, তো 5 থেকে বেশি হতে পারে 5 থেকে কম হতে পারে, এটা হলো দ্বিপার্শ্বিক হবে। কম বেশি এটা দ্বিপার্শ্বিক হবে। আর যদি যদি বলে যে 5 এর কম শুধু একদিকে, 5 এর বেশি শুধু একদিকে, 5 এর কম বললে একপার্শ্বিক, যদি শুধুমাত্র বলে 5 এর বেশি তাহলে সেটা একপার্শ্বিক। যদি বলে 5 কিনা, ওই সাথে 5 হতে পারে 5 থেকে কম বেশি হতে পারে, এরকম যদি হয় দ্বিপার্শ্বিক হয়। ঠিক এখানে নিরপেক্ষ বলছে একদিকে, আর একদিকে হচ্ছে নিরপেক্ষ নয়, টোটালি বিপরীত একটা। নিরপেক্ষ আর এটা কি বলছি, নিরপেক্ষ নয়, বিপরীত একটা, তাহলে এটা একপার্শ্বিক। তাহলে এখানে কাজ করো, কাই স্কয়ারের একটু লিখে নাও যে একপার্শ্বিক তাত্ত্বিক মান একপার্শ্বিক বা এক প্রান্তিক লিখতে পারো তাত্ত্বিক বা টেবিল মান। হ্যাঁ, টেবিল মান। আমি একটু কাই স্কয়ার টেস্টে যাব। একপার্শ্বিক যেহেতু বলছে ওয়ান টেল টেস্ট, কত 5% আর হচ্ছে স্বাধীনতা মাত্রা হচ্ছে 5। এই যে দেখো এটা হচ্ছে 5%। হ্যাঁ, সুন্দর স্পষ্ট করে দেওয়া আছে এটা 5%। আমার এই আঙ্গুল বরাবর দেখো 5%। 5% প্রথম 1%, 5%, 10%। দেখো প্রথম হচ্ছে 1%। 1% হচ্ছে খেয়াল করবা 1% মানে হচ্ছে 1 কে 100 দিয়ে ভাগ করবা, আর 1 কে 100 দিয়ে ভাগ করলে 0.01 আসবে। তাহলে 0.01 হচ্ছে 1%, আর 5% 0.05, আর 10% 0.1। তাহলে দেখো এখানে লেখা আছে যে যেটা হচ্ছে 0.01, এটা হচ্ছে একপার্শ্বিক। 0.05, 0.01, 0.01 হচ্ছে 1%, 1%, 0.05 5%, 0.10 যেটা হচ্ছে 10%। তাহলে যদি 1% বলতো তাহলে হচ্ছে 0.01, 5% যেহেতু বলছে 0.05, তাহলে এই 0.05 বরাবর এই দিক থেকে স্বাধীনতার মাত্রা। এই যে দেখো বিজিটা এই হচ্ছে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা হচ্ছে 5 আর 5%, তাহলে 11.07। এই 5 বরাবর যদি 5% এর নামো, এই 5 এখানের 5, এই 5 বরাবর যদি 5% দেখো, এই 5 বরাবর যদি 5% দেখো 11.07, 11.07, 11.07। তাত্ত্বিক মান 0.7। এক্ষেত্রে কাই স্কয়ার এর নির্ণীত মান, কাই স্কয়ার নির্ণীত মান কত 5, যা তাত্ত্বিক মান থেকে ছোট, যা তাত্ত্বিক মান হতে ছোট। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য। আর নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য মানে হচ্ছে ছক্কাটি নিরপেক্ষ। নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য মানে হচ্ছে ছক্কাটি নিরপেক্ষ, অর্থাৎ ছক্কাটি নিরপেক্ষ।
এখন কথা হচ্ছে ছকটি নিরপেক্ষ, এটুকু যদি লেখো সমস্যা না, না লিখলে অসুবিধা নেই, ঠিক আছে? লিখলে সুন্দর হয়, না লিখলে কোনো অসুবিধা নেই। নাস্তিক অপর গ্রহণযোগ্য মতো লিখতে পারে। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে স্যার নাস্তিক অপর গ্রহণযোগ্য কথাটা কেন লিখলাম? আমি একটু মজা করে বলে থাকি যে তাত্ত্বিক মানগুলো যারা দিয়েছে, পরিসংখ্যানবিদরা যারা দিয়েছে, তারা অবশ্যই অবশ্যই জ্ঞানী গুণী মানুষ। তারা যে মানটা দিছে, মনে রাখার জন্য শুধু আমার এই বই বলা, তারা যে মানটা দিছে আমরা আমাদের নির্ণীত মান যদি এর থেকে বড় হয়ে যায়, তাদেরকে অবার করা হয়ে গেছে, তাদেরকে অতিক্রম করা হয়ে গেছে, তাদের সাথে বেয়াদবি হবে। আমাদের মানটা যদি তাদের মান থেকে বড় হয়ে যায়, তাহলে আমাদের মান গ্রহণযোগ্য না। আমাদের মানটা অবশ্যই তার থেকে কি ছোট হতে হবে, নির্ণীত মানটা ছোট হতে হবে। যদি তার চেয়ে বড় হয়ে যায়, তাহলে নাস্তিক গ্রহণযোগ্য নয়। আর যদি তাদের মান থেকে তাদের মানটা আমাদের মানটা তাদের মান থেকে ছোট হয়, তাত্ত্বিক মান থেকে ছোট হয়, তাহলে গ্রহণযোগ্য। অর্থাৎ আমরা ছোট, আমরা শিক্ষার্থী, শিখতেছি, তারা টেবিল মান দিচ্ছে, তাত্ত্বিক মান দিচ্ছে, ওই মানগুলা কি, ওই মানগুলো থেকে আমি যে মানটা বের করব, এই মানটা কখনোই বড় হলে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হতে গেলে তাত্ত্বিক মান থেকে তোমার মানটা সবসময় ছোট হতে হবে, নির্ণীত মান ছোট হতে, যে কোনো টেস্ট, এটা শুধু এই কাই স্কয়ার টেস্টের জন্য না, এফ টেস্ট বলো, টি টেস্ট বলো, জেড টেস্ট বলো, সকল ক্ষেত্রে যত টেস্ট আছে, তুমি যে মানটা বের করবে আর তাত্ত্বিক মান যেটা, তুই তুলনা করবে, যেটা তাত্ত্বিক মান এটা অলওয়েজ বড় থাকতে হয় নাস্তিক মান গ্রহণযোগ্য ক্ষেত্রে। আর তোমার মানটা যদি বড় হয়ে যায়, তাহলে গ্রহণযোগ্য হবে না, তাদেরকে ওভার করা যাবে না, অতিক্রম করা যাবে না। তাহলে আমার মানটা যদি ছোট হয়, তাহলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হবে। তাহলে আমি বের করছি 5, আমি বের করলাম কত 5, আর তাত্ত্বিক মান কত 11.07। অবশ্যই তাত্ত্বিক মানটা বড় আর আমার মানটা ছোট, এটা লিখছি যে কাই স্কয়ার নির্ণীত মান 5, যা তাত্ত্বিক মান হতে ছোট, আর ছোট হলে নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ ছকটি গ্রহণযোগ্য, আর ছকটি নিরপেক্ষ। 0.05 বা 5% যথার্থতা মাত্রায় এবং 5 স্বাধীনতা মাত্রায় কাই স্কয়ারের এক পার্শ্বিক বা এক পার্শ্বিক তাত্ত্বিক মান বা টেবিল মান 11.07, এক্ষেত্রে 5 কাই স্কয়ার নির্ণীত মান 5, যা তাত্ত্বিক মান থেকে ছোট, সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ ছকটি নিরপেক্ষ। ঠিক আছে? আর এক পাশে বলার কারণ হচ্ছে, ধরো এখানে বলে দিচ্ছে শুধু যে ছকটি নিরপেক্ষ, একদিকে ছকটি নিরপেক্ষ, এখানে হচ্ছে ছকটি নিরপেক্ষ। নাস্তিক বিকল্পন কল্পনার মধ্যে যদি একটা সাইড থাকে শুধু, এখানে শুধু কি বলেছে যে নিরপেক্ষ নয়, আমি একদিকে আছি শুধু, নিরপেক্ষ নয়। ঠিক আছে? যদি বলে যে বড় কিনা, আমি দেখলাম বড় নয় একদিকে। যদি বলা হয় 5 কিনা, হ্যাঁ 5 কিনা, এক্ষেত্রে 5 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে। এইগুলো যদি এরকমটা থাকে, তাহলে হবে দ্বিপার্শ্বিক। আর এগুলো বাংলা যত লেখা আছে এগুলো যে এখানে তো ধর না, যদি এমন থাকতো যে সমান কিনা, আমি ধরছি নাস্তিক কল্পনা সমান, বিকল্পনা তো সমান নয়। সমান নয়ের ক্ষেত্রে বড় হয়েও সমান না হতে পারে, ছোট হয়ে সমান না হতে পারে, তখন দ্বিপার্শ্বিক হবে। কিন্তু যখনই বলবো তোমাকে নিরপেক্ষ কিনা, তাহলে তো একদিকে নিরপেক্ষ, অন্যদিকে নিরপেক্ষ নয়, শুধু নিরপেক্ষ নয় একটা অংশ শুধু, তাই না? এটাকে বলে এটা হয় একপার্শ্বিক। আর যদি বল সমান কিনা, তার ক্ষেত্রে সমান হতেও পারে, সমান নাও হতে পারে, এটা হবে দ্বিপার্শ্বিক, হবে তোমার সমান সমান নয়। আচ্ছা, তাহলে সুতরাং নাস্তিক কল্পনা গ্রহণযোগ্য, অর্থাৎ ছকটি নিরপেক্ষ, এইভাবে আমরা ওটাই কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তো বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।